वेलकम माय डियर स्टूडेंट। आज केमिस्ट्री का एक इंटरेस्टिंग चैप्टर पढ़ाने जा रहा हूँ। इस चैप्टर में एक बहुत ही खास टॉपिक है जिसका नाम है एजियोट्रोपिक मिक्सचर। ये एजियोट्रोपिक मिक्सचर क्या होता है, कैसे बनाते हैं, इसको धीरे धीरे तुम लोगों को समझ में आ जाएगा। चलिए अब शुरू करते हैं। देखो एजियोट्रोपिक मिक्सচার সংজ্ঞাটা পড়ার আগে যদি আমরা একটু পয়েন্ট পয়েন্ট করে দেখি তাহলে কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো এজিওট্রপস কি না একটা বাইনারি সলিউশন, অর্থাৎ বাইনারি দ্রবণ। যেখানে বাইনারি দ্রবণ বলতে কি না, একটা সলিউট থাকবে, একটা সলভেন্ট থাকবে, একটা সলিউট থাকবে আর একটা সলভেন্ট থাকবে। যেখানে সলিউটটা অবশ্যই লিকুইড হবে এবং সলভেন্টটাও অবশ্যই লিকুইড ফর্মে থাকবে। তরল অবস্থার সলভেন্ট থাকবে এবং তরল অবস্থার সলিউট থাকবে, যেটাকে আমি ধরলাম এ আর বি। যাই হোক, এখন 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফিক্স কম্পোজিশন। দ্রাবকের ফিক্স কম্পোজিশন বলতে কি, যে কোনো ওজন, যে কোনো পরিমাণে আমি নিয়ে নিলে কিন্তু হবে না এজিওট্রপিক মিক্সচার। তাদের একটা নির্দিষ্ট মিশ্রণের একটা অনুপাত নিতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ সলিউট নিতে হবে এবং একটা নির্দিষ্ট পরিমাণ সলভেন্ট নিতে হবে, তখন কিন্তু এজিওট্রপিক মিক্সচার গঠন করা সম্ভব। তাহলে গেল ফিক্সড কম্পোজিশন। তাহলে বাইনারি দ্রবণ হতে হবে এবং বাইনারি দ্রবণে যে কম্পোনেন্টগুলো থাকবে সেগুলো ফিক্সড কম্পোজিশন হবে। এবার আসছে 3 নম্বর পয়েন্টে, বয়েল অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতায় বয়েল হয়। ব্যাপারটা কি, যে সলিউটটা নিয়েছি এর একটা, যে পিওর সলিউটের এই এ যে নামে পিওর সলিউটটা, তার একটা নির্দিষ্ট বয়েলিং টেম্পারেচার আছে। ঠিক তেমনিভাবে বি নামের যে পিওর সলভেন্টটা নিয়েছি তারও একটা নির্দিষ্ট বয়েলিং টেম্পারেচার আছে। কিন্তু এদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে দেওয়ার পরে যে এজিওট্রপিক মিক্সচারটা তৈরি হয় তার বয়েলিং পয়েন্টটা কিন্তু এদের থেকে আলাদা, কম হতে পারে, বেশি হতে পারে, এদের থেকে আলাদা। যে মিশ্রণটা তৈরি হবে এই সলিউট এবং সলভেন্টকে নিয়ে, যে মিশ্রণটা তৈরি হবে তার বয়েলিং পয়েন্ট এদের থেকে আলাদা হবে। এজিওট্রপিক মিক্সচারে হচ্ছে এটা একটা বৈশিষ্ট্য। এটা গেল 3 নম্বর পয়েন্ট, বোঝা গেল ব্যাপারটা। এরপরে আসি 4 নম্বর পয়েন্ট, আংশিক পাতন সম্ভব নয়, অর্থাৎ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন সম্ভব নয়। খুব ইন্টারেস্টিং একটি পয়েন্ট, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আমি এক্ষুনি বলছি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ব্যাপারটা কি। তার আগে বলি, ভালো করে জিনিসটা দেখো, স্কিপ করবে না, ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলে এজিওট্রপিক মিক্সচার সম্বন্ধে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 4 নম্বর পয়েন্ট কি বলছি, যে এদের আংশিক পাতন সম্ভব নয়। এই মিক্সচার, এজিওট্রপিক মিক্সচারে কিন্তু আংশিক পাতন সম্ভব নয়। আংশিক পাতন ব্যাপারটা আমি এক্ষুনি বলছি, এটা কমপ্লিট করার পরে আমি বলছি আংশিক পাতন ব্যাপারটা কি। তাহলে 4 নম্বর পয়েন্টে এজিওট্রপিক মিক্সচারে আমি বলছি যে এদের আংশিক পাতন সম্ভব নয়। কেন সম্ভব নয়, তার কারণ হচ্ছে কি না, তরল অবস্থায় দ্রাবের যে মোল ভগ্নাংশ এক্স, তরল অবস্থায় দ্রাবের যে মোল ভগ্নাংশ এ, মানে এই দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে গ্যাসীয় অবস্থায় দ্রাবের মোল ভগ্নাংশ সমান হয়। ভেপার স্টেটে যে মোল ভগ্নাংশ দ্রাবের, তার সঙ্গে এটা সমান হয়। কি বলছি, যে তরল অবস্থায় দ্রাবের মোল ভগ্নাংশ গ্যাসীয় অবস্থায় দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান হয়, তার জন্য আংশিক পাতন করা সম্ভব নয়। ঠিক তেমনিভাবে তরল অবস্থায় দ্রাবকের যা মোল ভগ্নাংশ সঙ্গে গ্যাসীয় অবস্থায় দ্রাবকের মোল ভগ্নাংশ সমান হয়, তার জন্য কিন্তু আংশিক পাতন সম্ভব নয়। এই গেল 5টা পয়েন্ট। এবার এই 5টা পয়েন্টকে আমি কম্বাইন করে আমি সংজ্ঞাটা বলতে পারি। আমি বলছি সংজ্ঞাটা, তার আগে আমি বলি আংশিক পাতন কি। আংশিক পাতন এই ব্যাপারটা কিন্তু অনেক স্টুডেন্টের মধ্যে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগবে। আংশিক পাতন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ব্যাপারটা কি, চলো তাহলে দেখি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন ব্যাপারটা কি। এবার দেখো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন ব্যাপারটা কি। ধরো আমি একটা নিলাম, এইভাবে একটা সিস্টেম তৈরি করলাম যেখানে একটা নল লাগানো আছে আর এখানে একটা গোলতল ফ্লাক্স বসানো আছে, এখানে একটা বার্নার লাগানো আছে এবং ভিতরে আমি নিচ্ছি কি না ইথানল আর জল। আচ্ছা, ইথানলে তোমরা বয়েলিং পয়েন্ট জানো 353 কেলভিন, আর জলের হচ্ছে বয়েলিং পয়েন্ট 373 কেলভিন। ঠিক আছে, দিয়ে এদেরকে একটা নির্দিষ্ট কম্পোজিশানে আমি নিলাম। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ব্যাপারটা বলছি, এদেরকে একটা নির্দিষ্ট কম্পোজিশানে আমি নিলাম, ইথানল আর জল, এদেরকে মিশিয়ে উত্তপ্ত করলাম। উত্তপ্ত করতে করতে দেখা যাবে কোনটা আগে আসবে, কোনটা ভেপার হয়ে এখানে কনডেন্সড হবে, কোনটা না যার বয়েলিং পয়েন্ট হচ্ছে
কম। এখানে কত বয়েলিং পয়েন্ট 353, তাহলে এটা আগে আসবে কেন? ধরো আমি প্রথমে 100 কেলভিন দিলাম, তারপরে 200 কেলভিন দিলাম, এভাবে বাড়তে বাড়তে প্রথমে কে আসবে? 353 কেলভিন। আর যখনই 353 কেলভিন আসবে তখনই ইথানল বাষ্পীভূত হয়ে এই নলের মধ্যে দিয়ে গিয়ে কোথায় পড়বে? এখানে এখানে একটা কনডেন্সার লাগানো আছে, কনডেন্স ঠান্ডা করছে, দিয়ে কী হবে? ফোঁটা ফোঁটা আকারে ইথানল জমা হবে। এদিকে ইথানল জমা হবে 353 কেলভিনে। তো প্রথমে এখানে চলে এলো, তাহলে বাকি এখানে এর মধ্যে পড়ে থাকলো কি? জল। এভাবে এখানে জলটাকে আমি পৃথক করতে পারলাম, আর এখানে ইথানলকে আমি পৃথক করতে পারলাম। এভাবে কিন্তু ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হয়। এভাবেই কিন্তু ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হয়। এখন কথা হচ্ছে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করার সময় একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টটার কথা দেখো। বলা হচ্ছে যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন তখনই সম্ভব যদি ইথানলের লিকুইড অবস্থায় মোল ভগ্নাংশ, বলি কি ইথানলের লিকুইড অবস্থায়, তরল অবস্থায় মোল ভগ্নাংশ সঙ্গে যদি ইথানলের ভেপার অবস্থায় বা বাষ্পীয় অবস্থায় মোল ভগ্নাংশ যদি সমান না হয়, তখনই সম্ভব। মানে কি ব্যাপারটা হচ্ছে, এখানে ইথানল ছিল, তাহলে এখানে যে মলিকুলটা ছিল ইথানলের মলিকুল, বাষ্প অবস্থায় যে ইথানলের মলিকুল, এদের যেন মোল ভগ্নাংশ, আর এদের মোল ভগ্নাংশ, এটা হচ্ছে তরল অবস্থায়, এটা লিকুইড অবস্থায়, এটা ভেপার অবস্থায়। তাহলে ইথানলের লিকুইড অবস্থায় যে মোল ভগ্নাংশ আর ভেপার অবস্থায় মোল ভগ্নাংশ যেন কখনোই সমান না হয়। ঠিক তেমনিভাবে জলের ক্ষেত্রেও সেম। জলের ক্ষেত্রেও কি যে মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন, জলের লিকুইড অবস্থায় মোল ভগ্নাংশ যা হবে, বাষ্প অবস্থায় বা ভেপার অবস্থায় মোল ভগ্নাংশ যেন সমান না হয়, তখনই কিন্তু ফ্র্যাকশনাল ডিস্টিলেশন সম্ভব। তখনই কিন্তু দুটো ভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরল পদার্থকে তাপ দিয়ে পৃথক করা সম্ভব। কখন? না যাদের লিকুইড অবস্থায় এবং ভেপার অবস্থায় মোল ভগ্নাংশ সমান হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্র্যাকশনাল ডিস্টিলেশন সম্ভব। তাহলে আমি ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি। ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা কি? যে দুটো ভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলের কে পৃথক করা হয়। কখনই পৃথক করা সম্ভব না, যে দুটি তরল নেওয়া হবে তাদের যেন লিকুইড অবস্থার মোল ভগ্নাংশ আর ভেপার অবস্থার মোল ভগ্নাংশ সমান না হয়। ঠিক তেমনিভাবে জলের ক্ষেত্রেও লিকুইড অবস্থা আর ভেপার অবস্থার মোল ভগ্নাংশ যেন সমান না হয়। ইথানলের ক্ষেত্রে লিকুইড অবস্থা আর ভেপার অবস্থায় মোল ভগ্নাংশ যেন সমান না হয়। এই হলো ব্যাপার। কিন্তু অ্যাজিওট্রপিক মিক্সচারের ক্ষেত্রে কি হয়েছে দেখো। অ্যাজিওট্রপিক মিক্সচারের ক্ষেত্রে কিন্তু তরল অবস্থায় দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে গ্যাসীয় অবস্থায় দ্রাবের মোল ভগ্নাংশ সমান। ঠিক তেমনিভাবে তরল অবস্থায় দ্রাবকের মোল ভগ্নাংশের সঙ্গে গ্যাসীয় অবস্থায় দ্রাবকের মোল ভগ্নাংশ সমান। সেই কারণে আংশিক পাতন দ্বারা অ্যাজিওট্রপিক মিক্সচারে যে সলভেন্ট আর সলিউট নির্দিষ্ট অনুপাতে মিশে আছে, তাদেরকে পৃথক করা সম্ভব নয়। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আংশিক পাতন দ্বারা অ্যাজিওট্রপিক মিক্সচারে যে সলিউট এবং সলভেন্টগুলো মিশে আছে তাদেরকে পৃথক করা সম্ভব নয়। কেন? না সলিউটের লিকুইড অবস্থায় মোল ভগ্নাংশ ও গ্যাসীয় অবস্থায় মোল ভগ্নাংশের সঙ্গে সমান হয়, এবং ঠিক তেমনিভাবে সলভেন্টের লিকুইড অবস্থায় মোল ভগ্নাংশ এবং গ্যাসীয় অবস্থার মোল ভগ্নাংশের সঙ্গে সমান হয়। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এবারে আরও একটা ইন্টারেস্টিং জিনিসে আসো। এবার দেখো, অ্যাজিওট্রপিক মিশ্রণকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি মিনিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার, একটা হচ্ছে মিনিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার। এবার মিনিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচারে আমি একটা উদাহরণ বলছি, যেখানে ইথানলের অ্যাকোয়াস সলিউশন। আমি বলেছি অ্যাজিওট্রপিক মিক্সচার পড়ানোর সময় যে এর একটা ফিক্স কম্পোজিশন থাকবে। দেখো, ইথানলের 95% ইথানল, যেখানে 5% ওয়াটার, ইথানলের অ্যাকোয়াস সলিউশন। এটা হচ্ছে কি মিনিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক সলিউশন। এটা কি আসছে আমি দেখাচ্ছি। আর ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক সলিউশনে যেখানে 68% HNO3 আর 32% H2O, মানে নাইট্রিক অ্যাসিডের একটা অ্যাকোয়াস সলিউশন লাগবে যেখানে 68% HNO3 থাকবে আর 32% জল থাকবে। এবার তোমরা পড়েছো যে মিনিমাম বয়েলিং পয়েন্ট পজিটিভলি ডেভিয়েটেড অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে এটা ঘটে থাকে, আর ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট ক্ষেত্রে কি হয়, নেগেটিভলি ডেভিয়েটেড অনাদর্শ দ্রবণ। এবার দেখো ব্যাপারটা কি হয়। প্রথমে আমি একটা গ্রাফ নিচ্ছি,
পার্শিয়াল প্রেসারের সঙ্গে মোল ভগ্নাংশের মোল ভগ্নাংশের আমি একটা গ্রাফ নিচ্ছি মিনিমাম বয়েলিং টেম্পারেচারের ক্ষেত্রে। আচ্ছা, আমরা জানি আদর্শ দ্রবণের ক্ষেত্রে রাউল্টের সূত্র মেনে চলে, তাহলে এটা স্ট্রেট লাইন হবে। এটা হচ্ছে কি আদর্শ দ্রবণের ক্ষেত্রে, কিন্তু এটা তো অনাদর্শ দ্রবণ এবং এটা কি পজিটিভলি ডেভিয়েটেড, সেজন্য কি হবে, একটু উপরের দিকে আসবে। এবার আমি দেখব এই মিক্সারে কোন জায়গাটায় 95% ইথানল আর 5% জল আছে। আবার বলি যে আমি পার্শিয়াল প্রেসার সাপেক্ষে মোল ভগ্নাংশের একটা গ্রাফ নিচ্ছি। যেই গ্রাফে আমার হচ্ছে গিয়ে এটা আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা জানি রাউল্টের সূত্র মেনে চলে এবং এভাবে স্ট্রেট লাইন হয়, পি আর এক্স এর লেখচিত্র। কিন্তু এটা তো মিনিমাম বয়েলিং টেম্পারেচার, এটা কি বলেছি, পজিটিভলি ডেভিয়েটেড অনাদর্শ দ্রবণ। তাহলে এটা তো তোমরা আগের ক্লাসে পড়েছো, এবার ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, ওরা দেখে নেবে। তাহলে পজিটিভলি ডেভিয়েটেড হওয়ার জন্য উপরের দিকে হবে। এবার আমাকে খুঁজতে হবে যে এই মিক্সারের মধ্যে এখানে কোন কম্পোজিশনটাতে মিনিমাম বয়েলিং টেম্পারেচার আসছে। এবার প্রথমেই আমি ধরছি কি যে XO এখানে জলের পরিমাণটা 0 আর ইথানলের পরিমাণটা 1। এবার আমি ধীরে ধীরে কি করব, একটু একটু করে জলের পরিমাণ বাড়াবো আর ইথানলের পরিমাণ একটু একটু করে কমতে থাকবে। এই পয়েন্টে কি না, এই পয়েন্টে জলের পরিমাণটা 1 আর ইথানলের পরিমাণ 0। এবার তাহলে আমাকে খুঁজতে হবে এখান থেকে এই পর্যন্ত ধীরে ধীরে আমি যেতে থাকবো এবং কোন জায়গাটায় দেখব যে একটা নির্দিষ্ট জায়গা আসবে যেখানে 95% ইথানল আর 5% জল, সেখানে কিন্তু ম্যাক্সিমাম আমি পিকটা পাবো। এই ম্যাক্সিমাম পিক যেখানে আসছে সেখানে কি হচ্ছে, যদি ক্যালকুলেশন করে একটু স্ট্রেট লাইন একটা টানি তাহলে দেখা যাবে এই পয়েন্টে কি হয়েছে না, ইথানলের পরিমাণটা 95% আর ওয়াটারের পরিমাণটা 5%। তাহলে আবার বলছি যে মিনিমাম বয়েলিং টেম্পারেচার পজিটিভলি ডেভিয়েটেড অনাদর্শ দ্রবণ, আদর্শ দ্রবণের ক্ষেত্রে স্ট্রেট লাইন হয় পার্শিয়াল প্রেসারের সাপেক্ষে মোল ভগ্নাংশের লেখচিত্রে। এবার এই লেখচিত্রে মিনিমাম বয়েলিং টেম্পারেচারে পজিটিভলি ডেভিয়েটেড হচ্ছে। এবার যে ম্যাক্সিমাম পিক পয়েন্ট, সেই পয়েন্টে মিক্সারের পরিমাণটা কত, মিক্সারে কী কী আছে না, এই কম্পোজিশন হচ্ছে 95% ইথানল আর 5% জল। তাহলে দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টে কি আছে, এই পয়েন্টে আছে 95% ইথানল আর 5% জল। তাই এটাই তো হচ্ছে পজিটিভলি ডেভিয়েটেড অনাদর্শ দ্রবণের মিনিমাম বয়েলিং টেম্পারেচার সম্পন্ন অ্যাজিওট্রপিক সলিউশন। এই পয়েন্টে যে সলিউশনের যে কম্পোজিশন আছে, এই পয়েন্টে সলিউশনের একটা কম্পোজিশন আছে, এই কম্পোজিশনে কী কী আছে, 95% ইথানল আর 5% জল। তাই এটাই তো উদাহরণ মিনিমাম বয়েলিং টেম্পারেচার অ্যাজিওট্রপিক সলিউশন। আর এই পয়েন্ট বাদে অন্যান্য সমস্ত পয়েন্ট কিন্তু অ্যাজিওট্রপিক সলিউশন নয়। এই পয়েন্টে যে কম্পোজিশন আছে সেই কম্পোজিশন বাদে আর বাকি কম্পোজিশনে যে সলিউশনটা আছে, এখানে অন্যান্য এই যে লেখচিত্রে আর যেখানে যেখানে সলিউশনের যে কম্পোজিশনটা আছে সেগুলো কিন্তু অ্যাজিওট্রপিক সলিউশন নয়। শুধুমাত্র এই পিক পয়েন্টে যে সলিউশনের যে কম্পোজিশন, ওই সলিউশনটাই হবে অ্যাজিওট্রপিক সলিউশন। এখানে এটা হচ্ছে গিয়ে মিনিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক সলিউশন। এবার আমি একটা কার্ভ নিচ্ছি, এবার আমি আরেকটা লেখচিত্র নিচ্ছি, ঠিক এর নিচে ওয়াই অক্ষ বরাবর আছে বয়েলিং পয়েন্ট টেম্পারেচার স্ফুটনাঙ্ক আর এখানে মোল ভগ্নাংশ এক্স। এখন এই পয়েন্টের দিকে লক্ষ্য রাখো, যেখানে জলের মোল ভগ্নাংশ 0 আর ইথানলের মোল ভগ্নাংশ 1। তাহলে নিশ্চয়ই এই পয়েন্টে আমি কি দেখতে পাচ্ছি যে এখানে তাহলে শুধুমাত্র ইথানল আছে। ইথানলের স্ফুটনাঙ্ক কত, 353 কেলভিন, 353 কেলভিন। এবার এদিকে লক্ষ্য রাখো যে জলের মোল ভগ্নাংশ হচ্ছে 1, ইথানলের মোল ভগ্নাংশ হচ্ছে কত, 0। তাহলে এখানে কি দেখবো আমি, তাহলে জলের মোল ভগ্নাংশ যেহেতু 1, তাহলে জলের স্ফুটনাঙ্ক কত, 373 কেলভিন। আর ইথানল তো এখানে নেই, তাহলে এখানে জলের স্ফুটনাঙ্ক 373 কেলভিন। তাহলে এটা একটু উপরের দিকে হবে, যেহেতু 353 কম তাই নিচের দিকে, এটা উপরের দিকে। এবার কি করছি, মিক্সচারে আমি কি করছি, দ্রবণে আমি জলের পরিমাণটা একটু একটু করে বাড়াচ্ছি আর ইথানলের পরিমাণ একটু একটু করে কমছে। তাহলে জলের পরিমাণ 1%, 2%, 3%, 4%, 5%-এ দেখলাম যে এই কার্ভটা সব থেকে ম্যাক্সিমাম হলো। তারপরে আবার যখন জলের পরিমাণ বাড়াতে থাকছি তখন কিন্তু কার্ভটা ধীরে ধীরে কমছে। এবার এদিকে দেখি, এবার যখনই আমি জলের পরিমাণ বাড়াচ্ছিলাম এখানে কি হচ্ছে, বয়েলিং পয়েন্ট স্টেপ বাই স্টেপ বয়েলিং পয়েন্ট কমতে থাকছে। এবার যখনই এই পয়েন্টে সোজাসুজি
এই সলিউশনে এই দ্রবণে কি হয়েছে এর সোজাসুজি করে দিচ্ছি। এই সোজাসুজি কি দেখতে পাচ্ছি যে যখনই এইভাবে জলের পরিমাণ যখন বাড়াতে স্ফুটনাঙ্ক ধীরে ধীরে কমছে। এবার যখনই জলের পরিমাণ 5 আর ইথানলের পরিমাণ 95, মানে এই পয়েন্টে, তখন বয়েলিং পয়েন্টটা সব থেকে কম হচ্ছে, মিনিমাম আসছে। তারপরে যখন আবার জলের পরিমাণ বাড়াচ্ছি তখন বয়েলিং পয়েন্ট বাড়তে থাকছে, তখন এখানে এসে পৌঁছালো 373। যখন জলের মোল ভগ্নাংশ 1 হলো, তখন তার বয়েলিং পয়েন্ট হলো 373। তার মানে কি বুঝলাম, যে এই পয়েন্টে কে আছে? এই পয়েন্টে আছে অ্যাজিওট্রপিক সলিউশন। অন্যান্য পয়েন্টে কিন্তু কোনো অ্যাজিওট্রপিক সলিউশন নেই। তাহলে এই পয়েন্টে যে অ্যাজিওট্রপিক সলিউশন আছে তার সাপেক্ষে তাহলে ওই একই নির্দিষ্ট মিক্সচারে তাহলে তার বয়েলিং পয়েন্টটা হচ্ছে সর্বনিম্ন। সে কারণেই এটাকে বলা হচ্ছে কি, এটাকে কি বলা হচ্ছে মিনিমাম বয়েলিং পয়েন্ট পজিটিভলি ডেভিয়েটেড অনাদর্শ দ্রবণ বা অ্যাজিওট্রপিক সলিউশন। মিনিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক সলিউশন। তাহলে আমি আবার ব্যাপারটা বলছি, অ্যাজিওট্রপিক সলিউশনে কি দেখলাম, যে মিনিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক সলিউশনের ক্ষেত্রে একটা উদাহরণ নিয়েছি C2H5OH আর H2O, যেখানে ইথানলের একটা নির্দিষ্ট কম্পোজিশন 95% আর জলের 5%। এবার এই কম্পোজিশনটা কি করে এলো সেটা আমাদের জানতে হবে। এবার এটা হচ্ছে এক প্রকার পজিটিভলি ডেভিয়েটেড অনাদর্শ, এই মিক্সচারটা হচ্ছে পজিটিভলি ডেভিয়েটেড অনাদর্শ দ্রবণের একটা উদাহরণ। তার পার্সিয়াল প্রেসারের সঙ্গে মোল ভগ্নাংশের কাজ করতে গিয়ে জানি যে পজিটিভলি, এটা তো রাউলসের সূত্র, মানে এটা আদর্শ দ্রবণের ক্ষেত্রে লেখচিত্র। আদর্শ দ্রবণের ক্ষেত্রে পার্সিয়াল প্রেসার ভার্সাস মোল ভগ্নাংশের লেখচিত্রটা এমন হয় যেটা রাউলসের সূত্র মেনে চলে, কিন্তু অনাদর্শ দ্রবণ তো রাউলসের সূত্র মেনে চলে না, তার জন্য এইভাবে কার্ভ আসে। এখন এই কার্ভে বুঝতে পারছি যে এখানে স্টার্টিংয়ে জলের মোল ভগ্নাংশ 0 ছিল। এবার ধীরে ধীরে কি করেছি, জলের পরিমাণটা বাড়িয়েছি 1%, 2%, 3%, 4%, 5%। যখনই এই 5% জলের পরিমাণে এসেছি এবং তখন ইথানল হচ্ছে 95%। এবার এই মিক্সচারে আমি দেখছি কি, যে এখানে বয়েলিং পয়েন্টটা সব থেকে কম। যখন জলের পরিমাণটা 0 ছিল, ইথানলের পরিমাণটা 1 ছিল, তখন এর বয়েলিং পয়েন্ট ছিল 353 কেলভিন। কেন? এটা তো শুধুমাত্র ইথানলের। এবার যখনই জলের পরিমাণ বাড়িয়েছি তখন কি হচ্ছে, বয়েলিং পয়েন্ট ধীরে ধীরে কমতে থাকছে। আর যখনই বাড়াতে যখন জলের পরিমাণ 95%, ইথানলের পরিমাণ 95% হচ্ছে, জলের পরিমাণ 5% হচ্ছে, তখনই দেখা যাচ্ছে এর মিনিমাম বয়েলিং পয়েন্টটা হয়ে যায় প্রায় 351 কেলভিন হয়ে যায়। তাহলে এই পয়েন্টে কিন্তু 351, মানে এটা হচ্ছে মিনিমাম বয়েলিং পয়েন্ট। এই পয়েন্টে তাহলে কে আছে না 95% ইথানল আছে আর 5% জল আছে। তারপরে আবার যখন জলের পরিমাণ বাড়ানো হচ্ছে, ইথানলের পরিমাণ কমানো হচ্ছে, জলের পরিমাণ বাড়ানো হচ্ছে, তাহলে জলের পরিমাণ মোল ভগ্নাংশ যখন 1 হয়ে গেল, তখন ইথানলের মোল ভগ্নাংশ 0, তখন কিন্তু জলের 373 কেলভিন স্ফুটনাঙ্ক পেলাম। এবারে কথা হচ্ছে যে এই পয়েন্টে যখন ম্যাক্সিমাম ভেপার প্রেসার, বাষ্পচাপ যখন ম্যাক্সিমাম, তাহলে কি সেখানে যেহেতু বাষ্পচাপ যখন বেশি, তখন বয়েলিং পয়েন্টটা হবে কম। কেন? বাষ্পচাপ যখন বেশি থাকছে, তাহলে প্রচুর পরিমাণে বাষ্প উৎপন্ন হয়েছে, তাহলে কম তাপমাত্রা দিলে অর্থাৎ স্ফুটনাঙ্ক কম হবে। তাহলে বাষ্পচাপটা বেশি হওয়ার জন্য স্ফুটনাঙ্কটা কম হলো। তাহলে এই হলো মিনিমাম বয়েলিং পয়েন্ট। যেহেতু বয়েলিং পয়েন্টটা কমে যাচ্ছে, তার জন্য হচ্ছে মিনিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার। এরপরে আসবো ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপ সলিউশন। আচ্ছা, ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপ সলিউশনের ক্ষেত্রে আমরা নেগেটিভলি ডেভিয়েটেড অনাদর্শ দ্রবণ নেব। তার উদাহরণস্বরূপ আমি নেব কি, নাইট্রিক অ্যাসিড আর জল, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশন, যেখানে নাইট্রিক অ্যাসিডের পরিমাণ 68% আর জলের পরিমাণ 32। তাহলে এই কম্পোজিশনটা কোথায় আছে আমাকে দেখতে হবে। এবার আমি আগের মতো পার্সিয়াল প্রেসার ভার্সাস মোল ভগ্নাংশের একটা লেখচিত্র নিচ্ছি, যেখানে এই পয়েন্টে এখান থেকে এটা হচ্ছে রাউল্টের সূত্র অনুযায়ী আদর্শ দ্রবণে এর লেখচিত্র, কিন্তু যেহেতু এটা অনাদর্শ দ্রবণ, এটা এবার নেগেটিভলি ডেভিয়েটেড, তাহলে এটা একটু নিচের দিকে হবে, নেগেটিভলি ডেভিয়েটেড। এবার এই পয়েন্টে
নাইট্রিক অ্যাসিডের মোল ভগ্নাংশ 1 আর জলের মোল ভগ্নাংশ 0, অর্থাৎ জলের পরিমাণ এখানে নেই। এই পয়েন্টে কি না, নাইট্রিক অ্যাসিডের মোল ভগ্নাংশ 0 আর জলের মোল ভগ্নাংশ 1। এবার কি করছি, ধীরে 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 আমি তাহলে এই কম্পোজিশন খুঁজছি, এই ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্টে আমি কম্পোজিশন খুঁজছি। তাহলে ধীরে 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 নাইট্রিক অ্যাসিডের পরিমাণ কমালাম আর জলের পরিমাণটা বাড়াতে থাকলাম। জলের পরিমাণ বাড়াতে 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 যখন 32% জল দিলাম আর 68% নাইট্রিক অ্যাসিড দিলাম, তখন দেখছি যে ভেপার প্রেশার সব থেকে কম। আর তারপরে যখন আবার জলের পরিমাণ বাড়াতে থাকছি, তারপরে কিন্তু ভেপার প্রেশার ধীরে 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 বাড়তে থাকছে। তাহলে কি দেখলাম যে এই পয়েন্টে কি হচ্ছে যে ভেপার প্রেশার সব থেকে কম আসছে। এই পয়েন্টে কে আছে এই পয়েন্টে না, 60% নাইট্রিক অ্যাসিড আর 32% জল। ক্লিয়ার? এবার দেখো, এবার আসছি বয়েলিং পয়েন্ট টেম্পারেচার ভার্সাস মোল ভগ্নাংশের একটা লেখচিত্র, যেখানে এই পয়েন্টে যেহেতু এখানে নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা আছে, তাহলে নাইট্রিক অ্যাসিডের তিনশো হচ্ছে 356 কেলভিন, আর 373 কেলভিন এখানে জল আছে, তাহলে আমি এদিকে নিলাম 373 কেলভিন, যেহেতু 56 কম তাই নিচের দিকে, আর 373 কেলভিন উপরের দিকে। জলের স্ফুটনাঙ্ক তোমরা সবাই জানো। এবার কি করছি, ধীরে ধীরে এখানে কি করছিলাম, যখনই আমি জলের পরিমাণটা বাড়াচ্ছিলাম তখন কি হচ্ছিল, ভেপার প্রেশার কমছে। ভেপার প্রেশার কমা মানে কি, জলের পরিমাণটা বাড়াচ্ছি, ভেপার প্রেশার কমছে, জলের পরিমাণ বাড়াচ্ছি, ভেপার প্রেশার কমছে, ভেপার প্রেশার কমা মানে স্ফুটনাঙ্ক ধীরে ধীরে বাড়ছে। তারপরে ঠিক এই পয়েন্টে, অর্থাৎ যখনই জলের পরিমাণ কত হলো, জলের পরিমাণ যখন 32% হলো আর নাইট্রিক অ্যাসিড তখন 68, তখন দেখছি যে নাইট্রিকের যে স্ফুটনাঙ্ক ধীরে ধীরে বাড়ছিল, বাড়তে ম্যাক্সিমাম হয়েছে। কোন পয়েন্টে ম্যাক্সিমাম? যখনই নাইট্রিক অ্যাসিডের পরিমাণ 68% আর জলের পরিমাণ 32%, সেই পয়েন্টে দেখলাম যে স্ফুটনাঙ্ক কিন্তু ম্যাক্সিমাম। তারপরে যখন আমি জলের পরিমাণ ধীরে ধীরে বাড়াচ্ছি, নাইট্রিক অ্যাসিডের পরিমাণ ধীরে ধীরে কমাচ্ছি, তখন কি দেখতে পাচ্ছি না, স্ফুটনাঙ্ক ধীরে ধীরে কমতে 373। তাহলে এটা 356, এটা 373, তার থেকে তাহলে এটা অনেক উপরে আছে। তাহলে কি হয়েছে, এখানে বয়েলিং পয়েন্ট একটু হলেও ইনক্রিজ করেছে। তাহলে এই হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপ সলিউশন। তাহলে এখানে দেখো এই পয়েন্টে কি হয়েছে, ভেপার প্রেশার কম মানে কি, তাহলে প্রচুর পরিমাণে তাপ দিতে হবে, দিলেই তো স্ফুটনাঙ্ক বাষ্প পরিণত হবে। স্ফুটনাঙ্ক মানে বয়েলিং পয়েন্ট পাবো। বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক পেতে হলে কি, আমাকে বাষ্প উৎপন্ন করতে হবে, যে নির্দিষ্ট টেম্পারেচারে কি হয়, তরলের সমস্ত অংশ ফুটে বাষ্পে পরিণত হয়, সেটাই তো স্ফুটনাঙ্ক। তাহলে যখন এই পয়েন্টে মানে এই মিক্সচারে, যখন মিক্সচার দ্রবণটির মধ্যে নাইট্রিক অ্যাসিডের পরিমাণ 68 আর জলের পরিমাণ 32, সেই মিক্সচারে কি হয়েছে, সেই মিক্সচারে বয়েলিং পয়েন্ট হচ্ছে গিয়ে সব থেকে বেশি। ভেপার প্রেশার কম মানে কি না, সেখানে আমাকে প্রচুর পরিমাণে তাপ দিতে হবে, মানে বয়েলিং পয়েন্ট বেড়ে গেছে। আগেরটাতে কি দেখিয়েছিলাম যে এখানে কি ছিল, যে ভেপার প্রেশার বেশি মানে অল্প পরিমাণ তাপ দিতে হবে, মানে টেম্পারেচার কমে গেছে, স্ফুটনাঙ্ক কমে গেছে। ভেপার প্রেশার বেশি মানে স্ফুটনাঙ্ক কম। আবার এদিকে দেখো, এদিকে কি দেখছি যে ভেপার প্রেশার কি হয়েছে, ভেপার প্রেশার কম হয়েছে, তাহলে স্ফুটনাঙ্ক বেশি। ভেপার প্রেশার কম হয়েছে মানে স্ফুটনাঙ্ক বেশি, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট। তাহলে এই ধরনের সলিউশনে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপ সলিউশন, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপ সলিউশন। তাহলে আমরা কি বুঝলাম, যে নাইট্রিক অ্যাসিড এবং জলের মিশ্রণটা হচ্ছে একটা নেগেটিভলি ডেভিয়েটেড অনাদর্শ দ্রবণ, যেখানে তখনই এটা অ্যাজিওট্রপ সলিউশন আমি বলবো যখন নাইট্রিক অ্যাসিডের পরিমাণ 68% আর জলের পরিমাণ 32 নেব। এবার এই পয়েন্টে আমি দেখতে পাচ্ছি যখন নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা 68 আর জলের পরিমাণ 32, তখন দেখছি স্ফুটনাঙ্ক ম্যাক্সিমাম। তারপরে জলের পরিমাণ বাড়াচ্ছি আর তখন দেখছি স্ফুটনাঙ্ক ধীরে ধীরে কমছে, বা যখন জলের পরিমাণ কম ছিল তখনও স্ফুটনাঙ্ক ধীরে ধীরে কম ছিল। তাহলে এই গেল ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপ সলিউশন। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা এই অ্যাজিওট্রপিক মিক্সচার সম্বন্ধে ব্যাপারটা বুঝলে। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা প্রথম থেকে আবার একবার স্কিপ না করে দেখতে থাকো, আশা করি সমস্যা হবে না। প্রতিটা কথার মানে বোঝার চেষ্টা করো এবং মন দিয়ে দেখতে থাকো, তাহলে কিন্তু এই অ্যাজিওট্রপিক মিক্সচার সম্বন্ধে কিন্তু আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এর পরের ভিডিওগুলো আসবে, ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে,
তোমরা লিঙ্কগুলো দেখে নিতে পারো। তাছাড়া আমার এই চ্যানেলটি কম্পাউন্ডেড একাডেমি, এটা সাবস্ক্রাইব করে দেবে, দিলে কিন্তু নতুন নতুন যখন ভিডিও আসবে তোমরা দেখতে পাবে এবং নোটিফিকেশানে বেল আইকন ক্লিক করবে, দিলে নোটিফিকেশান পেয়ে যাবে। আর ভালো লাগলে লাইক করবে। তাহলে আজকের মতো টাটা, পরের ভিডিও নেক্সট ডেতে আসছে।